গত 2023 শীতকালীন অধিবেশনে ভারতীয় পার্লামেন্টে বিরোধী পক্ষের প্রায় 146 জন সাংসদকে বহিষ্কার করে বিরোধী শূন্য পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার প্রণয়ন আইন বাতিল করে নতুন 3টি আইন পাশ করিয়ে দেন। দেশের গণতন্ত্রকে ধর্ষণ করে সংবিধান বিরোধী কাজকর্মের বিরুদ্ধে এবং বিজেপি সরকারের লাগাম ছাড়া স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের বাক স্বাধীনতা এবং কণ্ঠরোধ করাই হল নতুন আইনের মূল উদ্দেশ্য। দেশের মানুষের পক্ষে এমন ভয়ঙ্কর এবং বিপজ্জনক কালা আইন যা বর্তমানে কেন্দ্রীয় বিজেপি সরকার চালু করলেন, এই আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে উঠেছে ঝড় বাতিলের দাবিতে। সারা ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে বার কাউন্সিল প্রতিবাদ স্বরূপ একদিনের জন্য প্রতিটা স্টেটের হাইকোর্ট সহ নিম্ন আদালতের আইনজীবীরা কাজ বন্ধ রেখেছেন। আমরা দেখে নেব বিশিষ্ট আইনজীবী মতিউল ইসলামের কাছ থেকে নতুন আইন প্রসঙ্গে তার কি অভিমত। পুরনো আইনের পরিবর্তন করে নতুন 3টে আইন গত 1 জুলাই 2024 চালু হলো। তা পুরনো আইনের বদলের কি দরকার ছিল, আপনার অভিমত? মোদীজির নিশ্চিত ধারণা ছিল হিন্দুত্বের তাস খেলে হিন্দু রাষ্ট্র গড়তে আগামীতে তার দল আগামী 2024 এই লোকসভা নির্বাচনে একক গরিষ্ঠতা নিয়ে আসবে এবং সম্পূর্ণভাবে তিনি সংবিধানকে পাল্টে গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে তছনছ করে দিয়ে তিনি একনায়কতন্ত্রে পরিণত করবেন এবং হিন্দু রাষ্ট্র গঠনে তিনি তৎপর হবেন। যে সমস্ত পুরনো আইন রয়েছে তার কিছু কিছু অংশকে বাতিল করে সমস্ত ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকবে, প্রশাসনের হাতে থাকবে। বিরোধী রাজনীতি দলের বা কোনো নাগরিকের সরকারি বিরুদ্ধাচরণ করবার কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না। আমরা দেখেছি দেশের সাধারণ জরুরি অবস্থা চলাকালীন যে ক্ষমতাটা রাষ্ট্রের হাতে থাকে, প্রশাসনের হাতে থাকে, যে কোনো সময় যে কোনো বিরোধী দলকে, বিরোধী দলের নেতাকে বা দেশের সাধারণ নাগরিক যারা সম্পূর্ণভাবে সরকারের কোনো নীতির বিরুদ্ধে সমালোচনা বা আলোচনা করতে গেলে তাকে দেশদ্রোহী চাকমা দিয়ে অ্যারেস্ট করে রাখা যেত এবং তার বাক স্বাধীনতা বলে কিছু থাকতো না। নতুন আইনে সাধারণ অবস্থায় সে সমস্ত তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড পাল্টে যেটা তৈরি করা হলো, ইন্ডিয়ান পেনাল কোডের 511টি ধারা চেঞ্জ করে 358টা ধারাতে ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হলো, যেটাকে বিএনএস বলছে। তা 358টার মধ্যে 20টা নতুন ধারা যুক্ত হলো। 33টা যে অপরাধ ছিল সেই অপরাধের পানিশমেন্ট যেটা ছিল আগে সেই অপরাধ ঠিকই থাকলো, কিন্তু পানিশমেন্ট প্রচুর বাড়িয়ে দেওয়া হলো। আমরা দেখি যে 111 অর্গানাইজড ক্রাইম অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটি, সেগুলোকে একটা অপরাধ যেগুলো আছে এর মধ্যে গাড়ি চুরি, অপহরণ, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত অপরাধের সংজ্ঞা এবং তার ডেফিনেশন অর্থাৎ যে ব্যাখ্যা করা হয়েছে তার বৃত্তে যে বাড়ি দেওয়া হয়েছে, যে কোনো মানুষকে সরকারি বিরোধী কোনো নীতির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধাচরণ করলে যে কোনো মানুষকে, যে কোনো রাজনৈতিক দলের নেতাকে এই ধারা, নতুন আইনের এই ধারা প্রয়োগ করে তাকে জেলবন্দি করে রাখা যাবে। ভাবুন, এটা 112 একটা পেটি ক্রাইম। যে কোনো অপরাধকে পুলিশ মনে করলে যে কোনো মানুষকে থানাতে আটকে রাখতে পারবে। যে কোনো ধরনের অপরাধের ব্যাখ্যা এমনভাবে দেওয়া হয়েছে যে কোনো অপরাধকে পুলিশ মনে করলে এই অপরাধী বা এই ক্রাইমটা সে করেছে তাকে অ্যারেস্ট করে রাখবে, বিনা বিচারে তার না বিচার রাখবে, তার জন্য তাকে কৈফিয়ত দিতে হবে না কোনো পুলিশকে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে দেখছি 172 সেকশনটা 172তে বলছে যে কোনো সময় আমরা যারা একটা কোনো সেকশন পুলিশের কাছে কোনো অপরাধের ব্যাপার নিয়ে গিয়ে একটা এফআইআর করি, কোনো মানুষ কাউকে টর্চার করলে, কোনো মানুষ শ্লীলতাহানি করলে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক থানা গিয়ে একটা জিডি করতে যায়, এবার কোনো এফআইআর করা যাবে না। তাকে ঘটনা জানার পর পুলিশ যদি মনে করে প্রাথমিক তদন্তের পর যে না এটা এফআইআর করার দরকার আছে, সে তদন্তের পর যদি মনে করে তবেই সে গ্রেপ্তার করবে। 173 সেখানে সম্পূর্ণ যেটা 3 ইয়ার্স 7 ইয়ার্স পানিশমেন্টের যে অপরাধগুলো আছে, কোনো সেই ব্যাপারে কোনো অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযোগ নেবে না, পুলিশ এই অভিযোগটা থাকবে, কোনো এফআইআর ট্রিট করবে না। আগে যেমন এফআইআরটা হয়ে যেত, এখন সেটা এফআইআর হবে না। পুলিশ প্রাথমিক তদন্ত করবে, পুলিশ তদন্তের পর যদি মনে করে এফআইআর হিসেবে ট্রিট করার দরকার আছে তবেই করবেন, নচেত করবেন না। দেশের নাগরিক কতটা সুরক্ষিত নতুন আইনে, এই নিয়ে আপনি যদি কিছু বলেন। আজ আমরা সুরক্ষিত কোথায় হলাম? 152 একটা বিচ্ছিন্নতাবাদ, একটা নাশকতামূলক। এটা এই সেকশনগুলোকে যে অপরাধ আমরা আগে দেখেছি সেইটাকে যেভাবে এক্সপ্লেনেশন করা হয়েছে, অপরাধের ব্যাখ্যাগুলোকে যেভাবে দেওয়া হয়েছে, যদি কখনো কোনো সাংবাদিক, কোনো লেখক,
কোনো বুদ্ধিজীবী, কোনো সাধারণ মানুষ তার লেখনীর মধ্য দিয়ে যদি জনমত তৈরি করে, সরকারি নীতির বিরুদ্ধে যদি কোনো কলম ধরেন, তাকে এই ধরনের সেকশন প্রয়োগ করে বিনা বিচারে বিনা অভিযোগে তাকে অ্যারেস্ট করে সারা জীবন তাকে জেলবন্দি করে দেবে। অর্থাৎ সরকারের নীতির কোনো একমাত্র সম্পূর্ণ ডিক্টেটরশিপ করতে যা দরকার সেটা তিনি এখানে প্রয়োগ করেছেন। আমরা দেখেছি 226 অনশন, সাধারণত অহিংস সরকারের কোনো জনস্বার্থ নীতির বিরুদ্ধে বা সামাজিক অর্থনৈতিক কোনো বিরূপ কিছু প্রতিক্রিয়া যেটা জনমানসে তৈরি হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হতে একটা অহিংস প্রতিবাদের জায়গা হচ্ছে অনশন। অনশনের মাধ্যমে তার প্রতিবাদটা জানানো হয়। এখানে সেই অনশনটাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তাতে সরকারের এই নীতির বিরুদ্ধে করতে গেলে সম্পূর্ণভাবে এই সেকশনটা ব্যবহার করে ব্যবহার করে তাকে জেলবন্দি করে রাখা যাবে। কোনো অনশন, কোনো আইন অমান্য কিচ্ছু করা যাবে না। একটা বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত বলে এই অপরাধ থেকে সেভাবে ব্যাখ্যা করা হয়েছে অনশনটাকে।